আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল মেট্রো লাইভ 24। সতর্ক থাকে, সতর্ক রাখে। ও লাভলি, বাহ, একদম লাভলি 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 লাভলি, ও লাভলি লাভলি। দলটাকে শেষ করে দিল কামাক স্ট্রিটটা। ফের ভাঙন কালীঘাট তৃণমূলে। এবার কালীঘাট তৃণমূল ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন বলে পরিচিত মদন মিত্র। কালীঘাট তৃণমূলের সমস্ত পদ থেকেও ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। বুধবার দুপুরে বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে যান কামারহাটির তৃণমূল বিধায়ক। চোখে কালো রোদ চশমা, সাদা পাঞ্জাবি পরে ঋতব্রতর পাশেই বসে থাকতে দেখা যায় তাকে। ঋতব্রতর ঘরে বসেই কালীঘাট তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানান তিনি। कि मुझे कोई पकड़ के नहीं लगाए, मुझे कोई जबरदस्ती नहीं लगेगी, ये सही है। ये आज दिन का डिमांड है। जितना पद और वो जो पद था ना, उसको कहता है केला, केला पाता जानते हैं, वो केला पाता में लिख देता है केला पाता का पद है, हम सब छोड़ दिया है। ঘটনাচক্রে মঙ্গলবারে পুরনিয়োগ দুর্নীতির তদন্তে মদনের স্ত্রী এবং দুই পুত্রকে তলবের নোটিশ দিয়েছে ইডি। মঙ্গলবার রাতেই এন্টালির বিধায়ক তথা ঋতব্রত শিবিরের নেতা সন্দীপন সাহার বাড়িতে যান মদন। তখনই মদনের শিবির বদল নিয়ে জল্পনা শুরু হয়। বুধবার দুপুরে সেই জল্পনাতেই শিলমোহর পড়ল। ঋতব্রত শিবিরে যোগ দিয়ে মদন বললেন, তৃণমূলে ছিলাম, তৃণমূলেই আছি, কেবল এই ঘর থেকে ওই ঘরে গেলাম। ওই ঘরে হয়তো একটা সুখের পালঙ্ক ছিল, এই ঘরে হয়তো একটা খাটিয়া রয়েছে, আমি খাটিয়ার দিকটাই বেছে নিলাম। পালঙ্ক ছিল, এই ঘরে হয়তো একটা খাটিয়া রয়েছে, কিন্তু আমি খাটিয়ার দিকটাই বেছে নিলাম। থ্যাংক ইউ। বুধবার সকালে নিজের বাড়ির থেকে গাড়ি নিয়ে বেরোন মদন। নিজেই গাড়ি চালিয়ে বিধানসভায় পৌঁছান। তারপরেই বিরোধী দলনেতা ঋতব্রতর ঘরে ঢুকে যান। ঋতব্রতর পাশে বসেই দুই লাইনের কবিতাও পাঠ করেন। বলেন, জীবন মরণ সাঁকোর সামনে, বয়স এখন দাঁড়িয়ে, এখন তোমায় বুঝতে হবে কি হবে আর কি হবে না, কোন সাঁকোটা পারাপারের, কোন সাঁকোটা পার হবে না, জীবনের এই মুহূর্তটাতেই এসে আমি দাঁড়িয়েছি। তো কিন্তু দু লাইনের কবিতা, জীবন মরণ সাঁকোর সামনে, জীবন মরণ সাঁকোর সামনে, বয়স এখন দাঁড়িয়ে, জীবন মরণ সাঁকোর সামনে, বয়স এখন দাঁড়িয়ে, এখন তোমায় বুঝতে হবে কি হবে আর কি হবে না, কোন সাঁকোটা পারাপারের, কোন সাঁকোটা পার হবে না। তো ঠিক জীবনের এই মুহূর্তটাই আমি এসে দাঁড়িয়েছি। এটা ঠিক যে আমি তৃণমূলের বিধায়ক, কিন্তু তৃণমূলের বিধায়ক নই, শুধু আমি বাংলার বিধায়ক, বিধানসভার সদস্য। তৃণমূলের সব ছেড়ে দিলাম, মানে দলের বিধায়ক নই, যত পদ ছিল কলাপাতায় লিখে দেওয়া পদ সব ছেড়ে দিলাম। जितना पोस्ट था मेरा पिताजी का दिया, मदन मित्र नाम लिखा पड़ा बस, और छोड़कर एमएलए जो है ना, ये सही है, हम तृणमूल का एमएलए हैं, लेकिन तृणमूल का हम एमएलए नहीं, बल्कि हम बंगाल की एमएलए हैं, मेंबर ऑफ लेजिस्लेटिव असेंबली, और वो भी हम तृणमूल को छोड़ दिया सब कुछ। इसका माने ये है हम तृणमूल का एमएलए अभी नहीं है। जितना पद और वो जो पद था ना, उसको कहता है केला, केला पाता जानते हैं, वो केला पाता में लिख देता है केला पाता का पद है, हम सब छोड़ दिया है। শিবির বদল করার পরেই নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন মদন। বলেন, দুঃখের বিষয়, যখন বাংলার এই সময় নিয়ে ইতিহাস লেখা হবে, তখন লেখা হবে যে একটা লোকের জন্য গোটা দল, যারা 213টা আসন পেয়েছিল, তার সর্বনাশ হয়ে গিয়েছে। তবে সেই লোকের নাম মদন প্রকাশ করতে না চাইলেও মনে করা হচ্ছে যে অভিষেককেই নিশানা করা হয়েছে। দেখুন, অস্বীকার করে তো লাভ নেই। একটা মানুষের জন্য একটা জাতকে তো আমি বিসর্জন দিতে পারি না। only for one man. कैसे वन मैन কে? কার জন্য?
সবাই নতুন করে নাম বলার কোনো কারণ নেই। বলুন না। শুনুন, দল চালায় দলের সেনাপতি, দল চালায় দলের সেনাপতি। সেই সেনাপতি যদি দলকে ঠিক মতো চালাতে না পারে, আজকে গোটা দল ভয় কাঁপছে কেন? চলুন তো আমার সঙ্গে, আমি হেঁটে বেরোচ্ছি ধর্মতলা দিয়ে, আমি দেখি কে ডিম মারে। হাঁটতে হাঁটতে আমরা ধর্মতলা দিয়ে নিউ মার্কেট যাচ্ছি, বাজার করছি। সরি, আমরা চেষ্টা করেছিলাম, কারোর কাছে অনুরোধও করেছিলাম যে আপনি দয়া করে সরে দাঁড়ান, একবার আমাদের চেষ্টা করতে দিন। সরিদার মার্কে অভিষেক বন্দ্যোপাধ্যায় না মমতা বন্দ্যোপাধ্যায়? কাকে বলুন? আজকে পরিষ্কার করে নামগুলো বলুন। কাকে সরে একটু বলুন না, আজকে আর কি আছে? থাক না, ঠিক আছে, সবাই আমি জানি। পরে অবশ্য বিধানসভার বাইরে সরাসরি অভিষেকের নাম করেই তোপ দাগেন মদন। ইডি তদন্তের ভয়েই শিবির বদল কিনা এই প্রশ্নের উত্তরে মদন বলেন, ইডির চেয়ে এবি বেশি ভয়ঙ্কর। যদি এখনই হাল ধরা না যায়, তাহলে ভবিষ্যতে কোনোদিন বিজেপিকে হারানো যাবে না। ওই অভিষেক ব্যানার্জিকে দিয়ে বিজেপিকে হারানো যাবে না। ওই ভিতরারি কায়দায় ট্রেন থেকে নেবে, কোমরে হাত দিয়ে 4 তারিখ দেখে নেবো, হুইসেল বাজবে, এসব করে হবে না। বিরাটপন্থী তৃণমূল বলছে যে আপনি ভয়ে এখানে যোগদান করলেন, যেহেতু আপনি দেখেছি আপনার ছেলে এই সময়টাই আপনি কি এটা দেখ আমি ভয়ে যোগাযোগ, না না তোর হাত ঢুকেছে, আমি দেখাচ্ছি তোকে। আমার তো ইডির থেকে ভয় দুবার। ছিল এবি বেশি। ইডি ধরলে তবু কথা বলে জিজ্ঞেস করবে, এখানে এবি কখন কোথায় তাড়ি দেবে, কি করে দেবে ভগবান জানে। আর আমি ইডিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জীবনে যাইনি। আমি 27 মাস জেলে ছিলাম, পার্টির বিরুদ্ধে বলিনি, সমস্ত রকম সহযোগিতা করবে, যা বলবে তাই করবে। প্রমাণ করুন যে মদন মিত্র টাকা নিয়ে চাকরি দিয়েছে, মদন মিত্র গয়না নিয়ে চাকরি দিয়েছে। এদিকে লাভলি মদনদা যখন মিত্র বদল করে বিধানসভায় হাজির হলেন, ঠিক তখনই গুঁতো খেয়ে শেষ পর্যন্ত নিজের ভয়েস রেকর্ড করাতে বিধাননগর আদালতে পৌঁছান তার উল্লেখিত এবি মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 1 ঘন্টা 15 মিনিট পরে বেরিয়েও এলেন চুপচাপ। তার শরীরের ভাষাই বলে দিচ্ছিল কোনো এক অজানা আতঙ্কে ভুগছেন তিনি। অন্যদিকে আজ জ্বর সারিয়ে বিধানসভায় হাজির বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। আর কলকাতায় পা দিয়েই আর রাগঢাক নয়, সরাসরি নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজকে এই ঋতব্রত শিবিরের মিটিং এ এলেন, কি বলবেন? দেখুন, ঋতব্রত তৃণমূল, আমিও তৃণমূল। ঋতব্রত তৃণমূল, আমিও তৃণমূল। আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন? অনেক দিন ছিলাম, প্রথম থেকেই ছিলাম। এখন আর নেই। এখন তৃণমূলে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় কি তৃণমূলে আছে? আমি জেলে গেলাম কেন? চলুন, কার জন্য গেলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জন্য জেলে গেলাম? কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি। অনুব্রত মণ্ডল যা বললেন তাতে অনেকেই ভেবেছিলেন এবার নির্ঘাত ধাত ছাড়বে মমতার, কিন্তু কোথায় কি, মমতা আছেন মমতাতেই। যে যাই বলুক তাতে যে কিছুই যায় আসে না তার আরেকবার স্পষ্ট করে দিলেন কালীঘাট তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের পাশে দাঁড়িয়ে একদা ছায়াসঙ্গীর মতো সমস্ত অভিযোগ উড়িয়ে বললেন, এসব বাহানা। অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গেছে ওটা। তো অভিষেকের বউ যদি 1.5 বছরের বাচ্চাকে নিয়ে সিবিআই অফিসে যেতে পারে সাক্ষী দিতে, তাকে ডেকে পাঠানো হয়েছিল, তখন আপনাদের মনে নেই? আজকে আমি যখন ফেসবুক করছি সেদিনও ডেকে পাঠানো হয়েছে, 25টা 30টা কেস দেয়া হয়েছে। সে তো সহ্য করছে, একটু সেটিং করে নিলে সব থেকে রিলিফ হতে পারতো। তাহলে যাদের আজকে আপনারা বলছেন বাহানা দেখিয়ে যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা।
আচ্ছা, বাংলার রাজনীতির আঙিনায় এই মুহূর্তে ব্যাকফুটে থাকা কংগ্রেস কি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একটু বেশি সহানুভূতিশীল? অন্তত অধীর চৌধুরীর বক্তব্য তো তেমনই ইঙ্গিত দিচ্ছে। এই যে দলটা হয়েছে বিদ্রোহী নাকি বলছে তাদেরকে বিদ্রোহী তৃণমূল, আমি বলি এরা সব বাঘী নয়, এরা সব দাগি তৃণমূল। সে যারা যারা দাগি সব এক জায়গায় চলে যাও। দাগি তৃণমূলের জন্য ঠেক তৈরি হয়ে গেছে। পুলিশের ঝামেলা হলে চলে যাও, চুরি করলে বাটপাড়ি করলে ভয় পেও না, চলে এসো, আমরা দেখব। বাকি তাদের যারা গুরুজন আছে, তাদের যারা মাস্টার আছে, তাদের যারা প্রভু আছে, তারা তাদেরকে ভরসা দিয়েছে যে তোমরা এই পুলিশি সেবাশ্রয়ে চলে এসো, তাহলে তোমাদের বাঁচার একমাত্র পথ। তাই লক্ষ্য করে দেখবেন, যাদের বাড়ি রেড হচ্ছিল রেড বন্ধ হয়ে যাবে, পুলিশ ডাকছিল ডাকা বন্ধ হয়ে যাবে। কারণ পুলিশি সেবাশ্রয়ে একটাই ব্যবস্থা আছে, সম্পূর্ণ চোরদেরকে নিরাপত্তা দেওয়া। তবে কি মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের শুদ্ধিকরণ হচ্ছে মনে করে তাকে সহানুভূতির বার্তা দিতে চাইছে কংগ্রেস? হাইকমান্ডের প্রস্তাব তো আগেই ফিরিয়ে দিয়েছিলেন মমতা, তবে কি এখনও হাল ছাড়েনি কংগ্রেস?